আমরা কক্সবাজার আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সাদিকা নাম সাদ। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। ঢাকায় 2 সিটি কর্পোরেশনের রাস্তা ভাঙাচোরায় বিপজ্জনক, স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে বড় ভোগান্তি। অসচেতনতা ও টিকাদানে অনিয়মের কারণে প্রতি বছর জলাতঙ্কে প্রাণ হারাচ্ছে শিশু কিশোররা। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, চিকিৎসকরা বলছেন শিশুরা সহজে আক্রান্ত হয় ডেঙ্গুতে। এবারে বিস্তারিত। রাজধানী ঢাকার রাস্তায় প্রতিদিন লাখো মানুষ বের হয় কাজের প্রয়োজনে, কিন্তু রাস্তায় যদি থাকে বড় বড় গর্ত, ভাঙাচোরা জায়গা আর বৃষ্টির জমে থাকা পানি, তাহলে চলাফেরা হয়ে ওঠে খুবই কষ্টকর। বিশেষ করে স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থীদের জন্য এই রাস্তাগুলো যেন প্রতিদিনের এক নতুন ঝুঁকি। উন্নত শহরের স্বপ্ন দেখালেও বাস্তবে অনেক রাস্তা এখনো বিপজ্জনক, যা অনেক সময় প্রাণহানিরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিস্তারিত থাকছে আফরিন আক্তারের প্রতিবেদনে। ঢাকার ব্যস্ত অনেক রাস্তাই যেন এখন যুদ্ধক্ষেত্র। যানজট আর ভাঙাচোরা রাস্তা সব মিলিয়ে পথচারী ও বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের প্রতিদিনই পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এখন বড়ই চ্যালেঞ্জিং। যখন পানি ছিল না অনেক, তখন শুরু করছিল, কিন্তু রাস্তাটা ঠিক করে নাই, এখনো তো কোনো কাজই কিছু করে নাই। মেইনলি বৃষ্টির টাইমে এখানে অনেক ঝামেলা হয়, বিভিন্ন অ্যাক্সিডেন্টও ঘটে এখানে। যেমন আমারই একটা মামা এখান থেকে চলার সময় রেইনি সিজনের সময় উনি পড়ে গেছিল রিক্সা থেকে। রাস্তা তো পুরাই ভাঙ্গা, যাতায়াতে সব জায়গাতেই বলতে গেলে সমস্যা। যানবাহন যেতে চাই ওইটাও সমস্যা, হেঁটে গেলেও সমস্যা, টোটালি সমস্যা। মূলত এখানে যে ম্যানহোল, এই ম্যানহোল কিন্তু মানে না যাওয়াটা আসলে কিন্তু বিপজ্জনক, কারণ এখানে যদি মানুষ যদি এসে পড়ে কিন্তু মানুষ পড়ে যায়, আর এটার কারণে কিন্তু মানুষের অনেক মায়ের মৃত্যু হয়। যেমন দেখেছেন না, কয়েক মাস আগে একটা মহিলা মারা গেছিল বৃষ্টির দিনে। তো এখানে বৃষ্টিতে কে জানি ম্যানহোলে পড়ে গেছিল, এরকম কাহিনী হয়েছে। অভিভাবকরা বলছেন তাদের ছেলে মেয়েদের হাতে হাত ধরে স্কুলে পৌঁছে দিতে হয়। একা চলাচল এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের চোখের সামনে আমরা দেখি 2-3টা রিক্সা উল্টে যায়, এতে হাসপাতালের লোকদের যে এরকম অসুবিধা, বাচ্চা কাচ্চাদেরও অনেক অসুবিধা হয়। যানজট হয়, যখন থেকে ওটা ঠিক করা শুরু করছে তখন থেকে এখানেই সব গাড়ি, এই যে একদম অবস্থা খারাপ। হ্যাঁ, একবার ছেলেকে নিয়ে আসি, আবার মেয়েকে নিয়ে আসি, আবার কুসিনে আসি, অনেকবারই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়, আর এই ভোগান্তি ভয়তে হয়। এটা যে কয়েক বছর ধরে এরকম, তো এখন একটু মাটি ভালো সমান করছে, আরও করুণ অবস্থা ছিল রাস্তাগুলা, বুঝছেন। অনেক মানুষ তো মুগদা এলাকা ছেড়ে চলেও যেতেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত প্রায় 1200 কিলোমিটার রাস্তার মধ্যে 40% বেশি ক্ষতিগ্রস্ত, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার প্রায় 350 কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা, যা মোট রাস্তার প্রায় 35%। স্থানীয় কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে কাজের গতি অনেক ধীর। অনেক জায়গায় কাজ শুরু হলেও মাসের পর মাস পেরোলেও কাজ শেষ হচ্ছে না। বৃষ্টি হলে তো মানে অনেক যাত্রী রোগী আরো আহত হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রিক্সা উল্টে যাচ্ছে, সিএনজি উল্টে যাচ্ছে, পানি যাচ্ছে অটোতে, মানুষ এইভাবেই চলছে। গত 2 বছর যাবত দেখতেছি, এখান থেকে যাওয়া আসা করি, 2 বছর অনেক কিছু চেঞ্জ হয়েছে। হাসপাতালে অনেক উন্নয়ন হয়েছে, স্কুলে উন্নয়ন হয়েছে, কিন্তু আসলে আমাদের রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন রাস্তা শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। ভাঙাচোরা রাস্তা ঠিকমতো মেরামত না হলে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। সারা দেশ এখন যে মেজাজে চলছে, সেই মেজাজটাই এটার ইম্প্যাক্ট পড়ছে প্রত্যেকটা পর্যায়ের। একইভাবে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনাও এটার একটা প্রভাব পড়েছে। কিছু রাস্তা আছে মনে করেন হাসপাতালের সাথে কানেক্টেড, যে হাসপাতালে যাওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য, বাজারে যাওয়ার জন্য, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে যাওয়ার জন্য কিছু রাস্তা আছে। সেই রাস্তাগুলো যদি সবচেয়ে বেশি ক্রিটিক্যাল হয়, তাহলে সেই রাস্তাগুলো আগে করা উচিত। এইভাবে অগ্রাধিকার ঠিক করে এটার নির্মাণ, পুনর্নির্মাণ, এই কাজগুলো ঠিকঠাক মতো তড়িৎ গতিতে করা উচিত বলে আমরা মনে করি। সংশ্লিষ্টরা বলছেন জনগণের চলাচল নিরাপদ করা সরকারের দায়িত্ব। ঢাকার ব্যস্ত সড়কগুলোতে নিরাপদ পথ, খানাখন্দমুক্ত রাস্তা এবং দ্রুত সংস্কারের মাধ্যমে নগরীর মানুষের যাত্রাকে নিরাপদ করা এখন সময়ের দাবি। ঢাকাবাসীর প্রত্যাশা রাস্তা থাকবে সচল, পথ চলা হবে নিরাপদ। কিন্তু বাস্তবতা তো বলছে প্রতিদিনই যেন শহরের বুকে নতুন করে তৈরি হচ্ছে ভোগান্তির গর্ত। প্রতিদিনের এই দুর্ভোগ দূর করতে রাস্তা সংস্কার জরুরি। শুধু আশ্বাস নয়, বাস্তব কাজ দেখতে চায় নগরবাসী, কারণ ভাঙা রাস্তায় তো জীবন থেমে থাকতে পারে না। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানী সহ দেশের অনেক স্কুলে এখনও শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড নেই। এতে তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অভিভাবকেরা। মাইলস্টোন স্কুলের সাম্প্রতিক দুর্ঘটনা দেখিয়ে দিয়েছে আইডি কার্ড কতটা জরুরি। একই সঙ্গে কিছু স্কুলে জোর করে কোচিং করানোর অভিযোগও উঠেছে। এসব সমস্যা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষাবিদরা। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোবারক হোসেনের প্রতিবেদনে। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কর্তৃক প্রদানকৃত পরিচয়পত্র বা আইডি কার্ড কেবল আনুষ্ঠানিক নথি নয়, এটি শিক্ষার্থীর নিরাপত্তা ও মৌলিক অধিকারের অংশ। কিন্তু রাজধানীসহ দেশের অনেক নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শিক্ষার্থীদের আইডি কার্ড দেওয়ার ব্যবস্থা নেই। অথচ মাইলস্টোন স্কুলের সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের শনাক্ত করতে আইডি কার্ড ছিল সবচেয়ে বড় সহায়ক। ফলে আইডি কার্ড না থাকা বিষয়টি অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠেছে। আইডি কার্ড তো অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, দরকারি। আইডি কার্ডটা থাকলে আমাদের ভালো হয়, বাচ্চাদের কোনো সমস্যা হলে আমরা এটা দিয়ে কি করা যাবে। হ্যাঁ, আমাদের আইডি কার্ড অবশ্যই দরকার, এটা হলে আমাদের খুবই ভালো হবে। অভিভাবকরা আইডি কার্ডের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেও বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষার্থীরা লেখাপড়া করছে সবাই আশেপাশেই, খুব দূর দূরান্ত না, যারা দূর দূরান্ত থেকে আসে আমাদের নিজস্ব আমাদের যানবাহন আছে, আমাদের মাইক্রোবাস আছে, তাই ওখান থেকে আসে। আর সবাই আশেপাশে, সবাই অত দূর দূরান্ত থেকে আসে না, অনেকে ভাড়া নিয়ে থাকেন। যারা দূর দূরান্ত থেকে এখন অনেক ম্যাক্সিমামই ভাড়া নিয়ে থাকেন। যেহেতু আমাদের স্কুলের আশেপাশে স্থানান্তরের ভিতরে রয়েছে, এই জন্য আমরা আইডি কার্ড ব্যবস্থা ইদানিং করিনি। তবে ভবিষ্যতে আইডি কার্ডে কী ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমরা বিবেচনা করব। এর পাশাপাশি অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষার্থীদের জোরপূর্বক কোচিং করানোর অভিযোগ উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন অনেক ভিডিও। কেজির বাচ্চাদেরকে ওরা কোচিং করায়, এটা একটা ব্যবসা বলবো। এটা লেখাপড়া না, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে এনেছে মাইলস্টোন স্কুল। ফোন দিতেছে, এত ফোন দিতেছে আপা কোচিং এ দেন, না দিয়ে পারি না। তাদের মনে করেন যে আমি যদি পরীক্ষা আমি যে ক্লাস করি, ক্লাস সাবজেক্ট থেকে পার্সোনাল ভাবে কোচিং কেন করব? আর স্কুলে কেন কোচিং? আপনার যদি ভালো স্টুডেন্ট হন, আপনি যদি কোচিং না করেন আপনাকে ফেল করাই দিবে। যদিও কিছু অভিভাবক সরাসরি কথা বলতে গিয়ে প্রতিষ্ঠানগুলোর চাপে এই অভিযোগ অস্বীকার করেন। গার্জিয়ানের মিটিং ডাইকে বলার পরে গার্জিয়ানে বলছে যে কোচিং করাইছে, কিন্তু এখন বন্ধ, এখন চলে না কোচিং। কোনো প্রকার চাপ সৃষ্টি করা হয়েছিল আপনাদের উপর? না, কোনো চাপ সৃষ্টি করেনি। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি স্কুলেই আইডি কার্ড প্রদান করা বাধ্যতামূলক করা উচিত। সারাউন্ডে থাকুক, বাড়ির কাছে, স্কুলের একেবারে পিছনে থাকুক, এটার সাথে আইডি কার্ড দেয়া না দেওয়ার তেমন কোনো সম্পর্ক আমি দেখছি না। আইডি কার্ড হলো স্টুডেন্টের আইডেন্টিটি, তার পরিচয় বহন করবে, তার বিভিন্ন বেসিক তথ্য বহন করবে, তার নাম, জন্ম তারিখ, ব্লাড গ্রুপ, বাবা মার নাম, অ্যাড্রেস, এগুলোর সাথে তো আপনার বাড়ির কাছে থাকা, স্কুলের কাছে থাকা আর স্কুল থেকে দূরে থাকা, আমি মনে করি এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়। এই আইডি কার্ডের প্রয়োজন আছে, এটাই মূল কথা। একই সাথে জোরপূর্বক কোচিং করানোকে তারা দেখছেন নিন্দনীয় ও শিক্ষার মূলনীতির পরিপন্থী হিসেবে। এটা এক ধরনের স্টুডেন্ট বা অভিভাবকদের উপরে চাপিয়ে দেওয়া একটা বিষয়, যেটা কোনোভাবেই আমি মনে করি না গ্রহণযোগ্যতা আছে। কারণ আমার কথা হলো স্টুডেন্টরা তারা স্কুলে পড়ছে, স্টুডেন্টের প্রাইভেট বা কোচিং পড়তে বাধ্য না, এটা একদম সিম্পলি, এটার কোনো আইন নাই যে পড়তে বাধ্য, বরং পড়বে না, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি এটা বাধ্য করে, আমি মনে করি এটা খুবই অন্যায় হচ্ছে, বাধ্য করার কোনো সুযোগ নাই। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বর্ষার শুরু থেকেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিনিয়তই হাসপাতালে বাড়ছে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন উপসর্গ নিয়ে আসছে অভিভাবকেরা। চিকিৎসকরা বলছেন শিশুরা সহজে আক্রান্ত হয় ডেঙ্গুতে, তাই তাদের জন্য প্রয়োজন বাড়তি সচেতনতা। বিস্তারিত তাসমিম আক্তার রুহির রিপোর্টে। বর্ষা মৌসুমের শুরু থেকেই বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। 4 বছর বয়সী আরসালান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালে ভর্তি। সে জ্বর, মাথা ব্যথা সহ আরও নানান ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে আসছে রোগীরা। ওর 2 দিনের জ্বর ছিল, তারপরে বমি, তারপরে এখানে নিয়ে আসি, কিন্তু তখন কোনো পালস পাওয়া যায় নাই, কোনো প্রেশার ছিল না। ওর রক্তর গ্রুপ অনেক, প্লাটলেট অনেক নেমে গেছিলো, অবস্থা খুব খারাপ ছিল। এখানে আসার পর টেস্ট করলাম যে ডেঙ্গু এখনও ভালো হয়নি, আর প্লাটলেট কাউন্ট কমতে ছিল, আর নিউমোনিয়াও ভালো হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮,০০০-এর বেশি শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আগস্ট মাসের প্রথম ১৮ দিনে ২২ জন ডেঙ্গুতে মারা গেছেন। চলতি বছরের এখন পর্যন্ত মোট ১০৫ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন। মানে দেখা যায় যে আমাদের এখানে যে পরিমাণ রোগী ভর্তি আছে তার মোটামুটি ওয়ান থার্ড শিশু রোগী। এই সিজনে যত রকমের জ্বরই হোক না কেন, কেউ জ্বরে আক্রান্ত হলে সাথে সাথে তার দরকার হবে চিকিৎসকের শরণাপন্ন হয়ে কী কারণে জ্বর হয়েছে সেটা নির্ণয় করা। যদি শুরুতেই ডেঙ্গু জ্বর নির্ণয় করা সম্ভব হয় তাহলে সিম্পল চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের যে কোনো সরকারি হসপিটালে এটার চিকিৎসা আছে। আর যদি এটা হয় জটিলতার দিকে চলে যায়, অবহেলার কারণে বা মানে খেয়াল করা হলো না, গুরুত্ব দেওয়া হলো না, যে রোগটা জটিলতার দিকে চলে গেল, তখন কিন্তু আইসিইউতে ভর্তি রেখেও রোগীকে বাঁচানো সম্ভব হয় না। তা আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে কিছু রোগী রেফার হয়ে আসে। দেখা যাচ্ছে যে সেখানকার রোগী এই যে বিলম্বিত হওয়ার কারণে, রোগ ডায়াগনোসিস বিলম্বিত হওয়ার কারণে মূলত সেই রোগীদের একটা অংশ মারাও যাচ্ছে। আমাদের এই চলতি আগস্ট মাসে এরকম প্রায় ৬ জন রোগী মারা গেছে। চিকিৎসকরা জানান শিশুরা সহজে আক্রান্ত হয় ডেঙ্গুতে, তাই তাদের নিয়ে অভিভাবকদের থাকতে হবে বাড়তি নজরদারি। এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা পাশাপাশি প্রয়োজন দ্রুত ব্যবস্থা নেওয়া। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে দেশের ডেঙ্গুর পরিস্থিতি। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, উদ্বেগজনক বাড়ছে মৃত্যুর হারও। বিশেষজ্ঞদের মতে এখন দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাসমিম আক্তার রুহি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে এখনো জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি জলাতঙ্ক। সচেতনতার ঘাটতি আর টিকাদান কার্যক্রমে অনিয়মের কারণে প্রতি বছরই এ রোগে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। অথচ সময়মতো চিকিৎসা ও সঠিক পদক্ষেপ নিলেই এ মৃত্যুহার অনেকটাই কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন সাবিহা আঞ্জুম পৌষের রিপোর্টে। প্রাণঘাতী জলাতঙ্ক, যা একবার লক্ষণ প্রকাশ পেলে প্রায় শতাধিক ক্ষেত্রে মৃত্যু ডেকে আনে। রাজধানীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে প্রতিদিনই কুকুর কিংবা বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও আসছেন ভ্যাকসিন নিতে। বলছে যে আবার 29 তারিখে আসতে হবে, মানে 3 দিন আসতে বলছে। আর আজকে একটা ভ্যাকসিন দিল, যে জায়গায় জায়গায় যেখানে যেখানে ক্ষত আছে ওইখানে এই ভ্যাকসিনটা দিচ্ছে। ওকে বিড়ালে খামচি দেওয়া হচ্ছিল, তো ডাক্তার বলছে ভ্যাকসিন দিলে ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। মানে একটা বিড়াল বাইরের থেকে আমাদের ঘরে ঢুকছিল, পরে ওইটাকে তাড়ানোর জন্য আর কি আমার বাচ্চাটা আর কি ধরার চেষ্টা করছিল আর কি, তখন আর কি মানে ওকে কামড় দিয়ে দেয় আর কি। শিশুদের খেলার মাঠ থেকে শুরু করে গ্রামের আঙ্গিনা, যে কোনো জায়গাতেই এ ধরনের ঘটনা ঘটতে পারে। আমার বিড়াল হাতে কামড় দিয়েছে, বিড়াল কোলে নিতে গেছি দেখার জন্য। রাত্রেবেলা বিড়ালটা নিচে চলে গেছিল, ওর লেজ ধরে টান দিয়েছিলাম, তারপর ওকে উপরে নিয়ে যেতেছিলাম, তখন আমাকে কামড় দিতে পারে। আক্রান্ত প্রাণীর শরীরে জলাতঙ্ক ভাইরাস থাকলে তা দ্রুত মানুষের শরীরে ছড়িয়ে পড়ে, তবে সময় মতো ব্যবস্থা নিলে এড়ানো সম্ভব প্রাণঘাতী ঝুঁকি। বিড়াল বা কুকুরের কামড়ে আসলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, তার মধ্যে কিছু ফাঙ্গাল ইনফেকশন আছে যেগুলা আপনার স্কিনের ত্বকের যে ইনফেকশন করে সেটা হতে পারে। অ্যালার্জিক কিছু ইনফেকশন আছে, যেমন হাঁচি কাশি হওয়া, এগুলো অনেক সময় বিড়ালের পোলেন থেকে হতে পারে। আর যেটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, যে কুকুর বিড়াল থেকে র্যাবিস নামক একটা মারাত্মক ব্রেনের যেটা রোগ বলতে পারেন, যে এনকেফালাইটিস বলি আমরা, র্যাবিস এনকেফালাইটিস, এই রোগটা হতে পারে, যার মৃত্যুর সম্ভাবনা প্রায় 100%। ভ্যাকসিন আসলে হচ্ছে যে কামড় দেওয়ার সাথে সাথেই নিতে হবে, যে জায়গায় কামড় দেবে সেটা সাথে সাথে ধুয়ে ফেলতে হবে সাবান পানি দিয়ে কমপক্ষে আধা ঘন্টা, এবং ভ্যাকসিন নিতে হবে। এখন আমাদের এখানে এই হাসপাতালে প্রতিদিন গড়ে 400 থেকে 500 রোগী আসে। হ্যাঁ, শিশু সংখ্যা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে প্রায় 4 থেকে 5 লাখ মানুষ ভ্যাকসিন নেন, আর জলাতঙ্কে মারা যান কয়েকশো মানুষ, যাদের বেশিরভাগই শিশু। কুকুরের বাইট যেগুলো হয় শিশুদের বেশিরভাগই হয় ফেসে অথবা ঘাড়ের মধ্যে, তো এগুলো বাইটগুলো আসলে সিভিয়ার বাইট হয়ে যায়।
এবং সাধারণত এই ভাইরাসটা যেহেতু ব্রেইনকে অ্যাফেক্ট করে, যদি ওই পশুর মধ্যে এই ভাইরাসটা থাকে এবং ও যদি কাউকে কোনো শিশুকে বাইট করে, তাহলে সাথে সাথে অবশ্যই এটা সাথে সাথে ভ্যাকসিন ছাড়াও ইমিউনোগ্লোবুলিনও নিতে হবে, কারণ এগুলো একটু মারাত্মক থাকে। এবং অনেক সময় আমরা এরকমও পেয়েছি যে ফেসে বাইট করে ডিসফিগার করে ফেলছে। তাই সাধারণত এই ধরনের বাইটে আমরা সাধারণত সেলাইটা করতে চাই না, কারণ জীবাণুটা যদি ভিতরে থেকে যায় তো এতে অনেকের চেহারা ডিসফিগারেশনও হয়। প্রতি বছর লাখো মানুষ ভ্যাকসিন নিলেও শত শত প্রাণ ঝরে যায় জলাতঙ্কে, অথচ সময় মতো চিকিৎসা নিলে এটি শতভাগ প্রতিরোধযোগ্য। তাই চিকিৎসকদের পরামর্শ, সচেতনতা ও সময় মতো টিকা নিলেই জলাতঙ্ককে প্রতিরোধ করা সম্ভব। সাবিহান জুমপৌশি, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। 12 ভাদ্র ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। ন্যায় ও সাম্যের কবি হিসেবে তিনি শুধু সাহিত্যে নয়, আমাদের স্বাধীনতা ও সংস্কৃতির ইতিহাসেও অমর হয়ে আছেন। তার গান, কবিতা আর বাণী আজও নতুন প্রজন্মকে সাহস আর মানবিকতার পথে এগিয়ে দেয়। কবিকে স্মরণে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ জাগিয়ে তুলতে ব্র্যাক ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো এন্টারপ্রেনার্স ফেস্ট 4.0। অনুষ্ঠানে ছিল সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা ভাগাভাগি, স্টার্টআপ প্রদর্শনী, কর্মশালা, প্যানেল আলোচনা সহ নানা ধরনের আয়োজন। ফারি আক্তারের রিপোর্টে। গত 25 ও 26 আগস্ট ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল এন্টারপ্রেনার ফেস্ট 4.0 অনুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফোরাম। অনুষ্ঠানটিতে দেশের সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন, যা তরুণ প্রজন্মকে নতুন করে অনুপ্রাণিত করে। ইনকেন্ডেল নামে আমরা 2024 সালে মার্চে শুরু করি। দেন আমরা আস্তে আস্তে আমাদের ভেরিয়েশন, আমাদের ওয়েক্স, আমাদের যে পারফিউমের যে কোয়ালিটি, এটা এনহ্যান্স করতে করতে আমরা একটা ন্যাচারালি চিন্তা করলাম যে স্টুডেন্ট ফ্রেন্ডলি কিছু করা দরকার, এবং স্টুডেন্টদের মধ্যে এটা প্রচুর চাহিদা আছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের পর থেকে আস্তে আস্তে এইসব নিয়ে খুঁটিনাটি ঘাটাঘাটি শুরু করি, অ্যান্ড তারপর থেকে আমি আস্তে আস্তে এখানে যে ফেস্টগুলো হয় ক্লাব থেকে, যেমন এটা এন্টারপ্রেনারশিপ ক্লাব থেকে হচ্ছে, এখানে আর কি এরকম করে স্টল দিয়ে থাকি। নতুন উদ্যোক্তা ও উদ্ভাবনী উদ্যোগগুলোকে এক মঞ্চে তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ জাগানোই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আমরা প্রত্যেক বছরই এই ফ্ল্যাগশিপ ইভেন্টটা নামায় রাখি। হ্যাঁ, এই ইভেন্টটার নাম হচ্ছে এন্টারপ্রেনার স্টক। তো বেসিক্যালি এই ইভেন্টটা আমরা যেটা করি, আমরা ব্র্যাক ইউনিভার্সিটির টপ 4 বা 5 হচ্ছে এন্টারপ্রেনার্সটাকে ফিচার করি। লাইক উই গিভ দ্য স্টেজ টু দেম, সো তারা হচ্ছে স্টেজে উঠে তাদের বিজনেসটাকে প্রেজেন্ট করে, অ্যান্ড তাদের বিজনেসের শুরু করা স্টোরি, জার্নি, দেন স্ট্রাগলস সব কিছু আমাদের যেসব স্টুডেন্টরা এখন এন্টারপ্রেনারশিপে মানে কিছু বুঝে না বা হতে চায় অনেক ভালো এন্টারপ্রেনার্স, ওদের জন্য এটা অনেক বড় একটা লার্নিং। অনুষ্ঠানে শিক্ষার্থীরা খাবার, জামাকাপড় সহ বিভিন্ন পণ্যের স্টল বসায়। উদ্ভাবনী স্টার্টআপ প্রদর্শনী, কর্মশালা, প্যানেল আলোচনা এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও সেরা উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের পরিচালক তানবীর আলী, উদ্যোক্তা ট্যাকেলের প্রতিষ্ঠাতা অনুপম সিয়াম, ফসল এর প্রতিষ্ঠাতা সাকিব হোসেন এবং সেবা প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ এলমুল হক সহ অন্যান্যরা। সংশ্লিষ্টরা মনে করছেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাধারা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সৃজনশীলতা আর উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করতে সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হলো 3য় বার্ষিক এবং প্রথম জাতীয় উদ্ভাবনী কার্নিভাল 2025। শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নতুন ধারণা, উদ্ভাবনী চিন্তা এবং সৃজনশীল ক্ষমতা প্রদর্শন করেছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দেশের 40টি প্রতিষ্ঠানের প্রায় 2200 জন শিক্ষার্থী। বিস্তারিত জানাচ্ছে তামিম আহমেদ বৃন্ত। গত 22 ও 23 আগস্ট সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল 3rd অ্যানুয়াল অ্যান্ড ফার্স্ট ন্যাশনাল ইনোভেটিভ কার্নিভাল 2025। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল গ্রেগরিয়ান ইনোভেশন ক্লাবের উদ্যোগে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন গ্রেগরিয়ান মোহাম্মদ আসিফুজ্জামান, এমডি, ডেটাইজ লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল পাশা, ডিজিএম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে সময় ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা অলরেডি হয়ে গেছে সেখান থেকে তুমি কি নিতে চাও, তুমি নতুন আইডিয়া দাও, ওখান থেকেই। নিউটন তো একবার নিউটনের সূত্র যেটা আমরা ব্যবহার করি, উনি তো দিয়েছেন, ওই সূত্র, ওই ফর্মুলা ব্যবহার করে তো আরো নতুন নতুন আবিষ্কার হচ্ছে।
যেখানে কোনোটার উত্তর আমরা খুঁজে পাই না। একসময় বলা হয়তো যক্ষার নাই রক্ষা, সেখানে আমরা রক্ষা পাই এখন। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদের চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, ATN বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojay@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো 0131170882। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলা পর্দায়। আল্লাহ হাফেজ।